27 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। সপ্তম অধ্যায়, পৃষ্ঠ সংখ্যা 170। পৃষ্ঠ সংখ্যা 170, প্রশ্ন সংখ্যা 11। মন্ত্রিসভা চালিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো, অথবা সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য করো। মন্ত্রিসভা চালিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য। আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষিতে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। 1. রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। 2. মন্ত্রিপরিষদ চালিত বা সংসদীয় শাসন ব্যবস্থা। অধ্যাপক অ্যালান বলের মতে রাজনৈতিক কাঠামোর ভিন্নতা হল এই শ্রেণী বিভাজনের মূল ভিত্তি। রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে কিছু ক্ষেত্রে সাদৃশ্য বর্তমান, যেমন প্রকৃতিগতভাবে উভয় রাজনৈতিক ব্যবস্থাই হল গণতান্ত্রিক এবং দুটি ক্ষেত্রেই সরকার একটি নির্দিষ্ট মেয়াদের ব্যবধানে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে, কিন্তু উভয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সাদৃশ্যের চেয়ে পার্থক্য বেশি লক্ষ্য করা যায়। পার্থক্যগুলি হল: পার্থক্যের বিষয়: মন্ত্রিসভা চালিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। 1. কাঠামো। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান আইনসভা অবিচ্ছেদ্য অংশ। তিনি আইনসভা অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে বা নিম্নকক্ষ ভেঙে দিতেও পারেন। আইনসভায় তাঁর ভাষণ দেওয়ারও ক্ষমতাও রয়েছে। তাঁর অনুমতি ছাড়া আইনসভা কর্তৃক গৃহীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হন না। আইনসভা নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ক্ষমতাও তার নেই। আইনসভা অধিবেশন আহ্বান করতে বা স্থগিত রাখতেও তিনি পারেন না। তবে সংবিধান সংশোধনী বিল ছাড়া অন্যান্য প্রতিটি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি অনুমোদন আবশ্যক হিসেবে গণ্য হয়। 2. রাষ্ট্রপ্রধান ক্ষমতা। সংসদীয় শাসন ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য হল একজন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসকের উপস্থিতি। এই ধরনের শাসন ব্যবস্থা আইনগতভাবে দেশের চূড়ান্ত প্রশাসনিক ক্ষমতা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের নামে পরিচালিত হলেও বাস্তবে তিনি শাসন কাজ পরিচালনা করেন না। বস্তুত তিনি রাষ্ট্রপ্রধান হলেও শাসন বিভাগের প্রধান নন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান বা নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান নন। এই শাসন ব্যবস্থায় দেশের প্রকৃত রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্র এবং শাসন বিভাগের প্রধান। তাঁর নামেই শাসন পরিচালিত হয় এবং প্রকৃতপক্ষে তিনি শাসন করেন। 3. দায়বদ্ধতা। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারি নীতি ও কাজকর্মের জন্য সমগ্র মন্ত্রিসভাকে ব্যক্তিগত ও যৌথভাবে আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে জনসাধারণের দ্বারা নির্বাচিত হন। এ কারণে রাষ্ট্রপতি তাঁর সম্পাদিত কাজকর্মের জন্য একমাত্র জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। 4. পদচ্যুতি। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভাকে আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হয় বলে আইনসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা হারালে মন্ত্রিসভাকে কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করতে হয়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভার কাছে দায়িত্বশীল নন বলে আইনসভা অনাস্থা প্রস্তাব গৃহীত হলে তাকে পদ থেকে অপসারণ করা যায় না। কেবলমাত্র সংবিধান ভঙ্গ, দেশদ্রোহিতা, দুর্নীতি প্রভৃতি গুরুতর অপরাধের জন্য আইনসভা রাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করতে পারে। 5. ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয় না। এই ধরনের শাসন ব্যবস্থা আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। এখানে শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পরের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে কাজ করে। মন্ত্রিসভার উৎকর্ষ। 6. সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের সময় প্রধানমন্ত্রীকে দলীয় নির্দেশের দিকে নজর রেখে চলতে হয়। এর ফলে অনেক সময় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয় না। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি তার বিচার বিবেচনা অনুসারে সুযোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভা যথেষ্ট দক্ষতা ও যোগ্যতার সঙ্গে শাসন কার্য সম্পাদনে সক্ষম হয়। পৃষ্ঠ সংখ্যা 171। 7. জরুরি অবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে মন্ত্রিসভাকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তাই জরুরি অবস্থার মতো সংকটকালীন সময়ে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। জরুরি অবস্থা পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ শাসক হিসাবে স্বাধীনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। 8. মন্ত্রিপরিষদে পদমর্যাদা। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিপরিষদ আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়ে গঠিত হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সহকর্মী। তাঁরা তত্ত্বগতভাবে প্রধানমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন হলেও প্রধানমন্ত্রী হলেন অগ্রগণ্য। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাতেও একটি মন্ত্রিপরিষদের অস্তিত্ব রয়েছে, কিন্তু এই মন্ত্রিপরিষদের সদস্যরা রাষ্ট্রপতির সহকর্মী নন। তাঁরা রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী মাত্র। 9.
দলীয় সংখ্যাগরিষ্ঠতা। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর দল আইনসভায় সংখ্যাগরিষ্ঠ। বস্তুত দলীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করতে পারেন না। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি যে রাজনৈতিক দলের সদস্য সেই দলের সংখ্যাগরিষ্ঠতা আইনসভায় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 10. স্থায়িত্ব। যে দেশে বহুদলীয় ব্যবস্থা রয়েছে সেখানে সংসদীয় শাসন ব্যবস্থায় ঘন ঘন সরকার বদলের আশঙ্কা থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারের স্থায়িত্বের ব্যাপারে কোনো আশঙ্কা থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের স্থায়িত্ব সংসদীয় সরকারের স্থায়িত্বের চেয়ে অনেক বেশি সুনিশ্চিত। 11. বিচার বিভাগীয় প্রাধান্য। সংসদীয় বা মন্ত্রিপরিষদ চালিত ব্যবস্থায় বিচার বিভাগের বদলে আইনসভার সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়া হয়। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্যকে অগ্রাধিকার দেওয়া হয়। উপসংহার: আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে যে পার্থক্য দেখা যায় তা অনেকটা কাঠামোগত ও কার্যপ্রণালীগত পার্থক্য। দেশের রাজনৈতিক সংস্কৃতির ওপর এই দু ধরনের শাসন ব্যবস্থার সাফল্য নির্ভরশীল। প্রশ্ন সংখ্যা 12। ভারতীয় শাসন ব্যবস্থা প্রকৃতি পর্যালোচনা করো, অথবা ভারতের সংসদীয় ব্যবস্থার স্বরূপ বর্ণনা করো, অথবা ভারতীয় শাসন ব্যবস্থা কি সংসদীয় বা মন্ত্রিপরিষদ চালিত সরকার না রাষ্ট্রপতি শাসিত, অথবা তুমি কি মনে করো ভারতের সরকার রাষ্ট্রপতি শাসিত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভারতীয় শাসন ব্যবস্থা প্রকৃতি। গ্রেট ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থাকে বিশ্বের যে দেশগুলি অনুসরণ করেছে তার মধ্যে ভারত অন্যতম। ভারতের সংবিধান পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতের শাসন ব্যবস্থাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থা রূপে অভিহিত করার পক্ষে যথেষ্ট কারণ রয়েছে। সেই কারণগুলি হল: 1. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের উপস্থিতি। সংসদীয় শাসন ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য হল নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধানের উপস্থিতি। তত্ত্বগতভাবে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধান হলেও কার্যত তিনি মন্ত্রিসভা পরামর্শ অনুসারে শাসন কাজ পরিচালনা করেন। তার নামে শাসন কাজ পরিচালিত হলো, মন্ত্রিসভা হলো দেশের প্রকৃত শাসক। ভারতের রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি এই ধরনের নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকায় পালন করেন। 2. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বর্জিত। সংসদীয় শাসন ব্যবস্থার পৃষ্ঠভূমি গ্রেট ব্রিটেনের মতো ভারতেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত হয়নি। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের পরস্পর নির্ভরশীল ঘনিষ্ঠ সম্পর্ক। এই ধরনের শাসন ব্যবস্থায় আইনসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীরা মন্ত্রিসভা গঠন করে, দেশ শাসন করে। আবার বিচার বিভাগের দায়িত্বে যেসব বিচারপতিরা থাকেন তাদের নিয়োগ তালিকা মন্ত্রিসভা অনুমোদন করে। সংসদীয় ব্যবস্থার এই বৈশিষ্ট্য ভারতে পুরোপুরি অনুসৃত হয়েছে। 3. মন্ত্রিসভা গঠনে আইনসভা ভূমিকা। সংসদীয় সরকারের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল মন্ত্রিসভা গঠন করার ব্যাপারে আইনসভা নিম্নকক্ষের কার্যকরী ভূমিকা। ভারতের কেন্দ্রীয় আইনসভা নিম্নকক্ষ লোকসভায় যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রপতি সেই দলের নেতা বা নেত্রীকে সরকার গঠনের জন্য আহ্বান জানান। 4. বিরোধী দলের গুরুত্ব। সংসদীয় বা মন্ত্রিসভা চালিত সরকারের একটি মুখ্য বৈশিষ্ট্য হল শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল না থাকলে গণতন্ত্র ব্যাহত হয়। বিরোধী দলের সরকারকে যথাযথভাবে পৃষ্ঠা সংখ্যা 172 যথাযথভাবে দেশ শাসন করতে বাধ্য করে। বিরোধী দল কর্তৃক ক্ষমতাসীন সরকারের সমালোচনা সংসদীয় গণতন্ত্রের একটি স্তম্ভ স্বরূপ। ভারতের সংসদীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি বিদ্যমান। 5. মন্ত্রিসভার দায়বদ্ধতা। সংসদ বা আইনসভার নিম্নকক্ষের কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা পূর্ণভাবে অনুসৃত হয়েছে। ভারতীয় আইনসভায় নিম্নকক্ষ লোকসভার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার যাবতীয় কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকে। মন্ত্রিসভার এই দায়িত্বকে যৌথ দায়িত্ব বলা হয়। এই কারণে লোকসভায় কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভা পদত্যাগে বাধ্য হয়। 6. অঙ্গরাজ্যে সংসদীয় ব্যবস্থা প্রচলন। সংসদীয় শাসন ব্যবস্থা অপরিহার্য বৈশিষ্ট্য অনুসরণ করে ভারতে অঙ্গরাজ্যগুলিতে সংসদীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। রাজ্যগুলিতে নিয়মতান্ত্রিক প্রধানের ভূমিকা পালন করেন রাজ্যপাল। রাজ্যের শাসন কাজ পরিচালনায় রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভা পরামর্শ অনুযায়ী চালিত হন। অন্যদিকে রাজ্য মন্ত্রিসভা আবার রাজ্য আইনসভার কাছে যাবতীয় কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগে বাধ্য হয়। 7. প্রধানমন্ত্রীর নেতৃত্ব। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল প্রধানমন্ত্রীর নেতৃত্ব। ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার সমপর্যায়ভুক্ত সহকর্মীদের মধ্যে অগ্রগণ্য, ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস বলে অভিহিত করেছেন।
ভারতেও অনুরূপ ব্যবস্থা গৃহীত হয়েছে। ভারতের সংসদীয় ব্যবস্থায় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী সরকারের নেতৃত্ব দিয়ে থাকেন। 8. সিদ্ধান্তের গোপনীয়তা। মন্ত্রিসভার সিদ্ধান্তের গোপনীয়তা রক্ষা সংসদীয় শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্রিটিশ সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা বৈঠকে কার্যবিবরণী গোপন দলিল হিসেবে সংরক্ষণ করা হয়। ভারতীয় সংসদীয় ব্যবস্থাতেও মন্ত্রিসভার সিদ্ধান্তের গোপনীয়তা রক্ষার ব্যবস্থা রয়েছে। 9. আইন বিভাগের কাজকর্ম নিয়ন্ত্রণ। সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুসরণ করে ভারতে আইন বিভাগ তথা সংসদের ওপর শাসন বিভাগ বা মন্ত্রিসভার আধিপত্য বজায় রয়েছে। আইন প্রণয়নের ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভা পার্লামেন্ট বা সংসদে এবং রাজ্য মন্ত্রিসভা অঙ্গরাজ্যগুলি আইনসভায় মুখ্য ভূমিকা পালন করে থাকে। মূল্যায়ন। সমালোচকরা মনে করেন ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সঙ্গে রাষ্ট্রপতি শাসিত সরকারের কিছু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে, তাই তাঁরা ভারতকে পূর্ণাঙ্গ সংসদীয় ব্যবস্থার দেশ বলে অভিহিত করতে চাননি। যুক্তি হিসাবে সমালোচকরা রাষ্ট্রপতিকে পুরোপুরি নামসর্বস্ব বলে মেনে নিতে রাজি নন। রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার দেওয়া পরামর্শ, রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যাখ্যানের ঘটনা, ত্রিশঙ্কু লোকসভায় একক বৃহত্তম দল বা জোটের নেতাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের আহ্বান জানানো, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিলের স্বাক্ষর না দিয়ে বিলটিকে পুনর্বার বিবেচনার জন্য ফেরত পাঠানো ইত্যাদি দৃষ্টান্তের কথা তাঁরা তুলে ধরেন। তাছাড়া বর্তমানে ভারতীয় সংসদের সার্বভৌমত্ব কার্যত মন্ত্রিসভার সার্বভৌমত্বে পরিণত হয়েছে বলে তাঁরা মনে করেন। পরিশেষে বলা যায়, ত্রুটি বিচ্ছুতি সত্ত্বেও ভারতীয় শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থার একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রশ্ন সংখ্যা 13। কেসি ওয়েয়ার কিভাবে যুক্তরাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করেছেন? সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা বৃদ্ধির কারণগুলি লেখো। কেসি ওয়েয়ারের যুক্তরাষ্ট্রের সংজ্ঞা। কেসি ওয়েয়ারের মতে যুক্তরাষ্ট্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান কর্তৃক কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বন্টন করা হয় যাতে উভয় সরকার নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে কাজকর্ম পরিচালনা করতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা বৃদ্ধির কারণ। সাম্প্রতিককালে সারা পৃথিবী জুড়েই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রভুত্ব ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতা বলে আখ্যা দেওয়া হয়। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ কেসি ওয়েয়ারের মতে 1. যুদ্ধ, 2. আর্থিক সংকট, 3. জনকল্যাণকর কাজকর্মের সম্প্রসারণ এবং 4. শিল্প ও পরিবহনের ক্ষেত্রে যান্ত্রিক বিপ্লব। মূলত এই 4টি কারণে কেন্দ্রীয় প্রবণতা দেখা যায়। এছাড়াও আরো কয়েকটি কারণকে চিহ্নিত করা যেতে পারে। 1. যুদ্ধ ও যুদ্ধের আশঙ্কা। বর্তমানে যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কায় সব দেশকে সবসময় প্রস্তুত থাকতে হয়। বিশ্বের প্রায় প্রতিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। আবার পড়ছি, যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা বৃদ্ধির কারণ। সাম্প্রতিককালে সারা পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রভূত ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আবার পড়ছি, সাম্প্রতিককালে সারা পৃথিবী জুড়েই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রভূত ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা বলে আখ্যা দেওয়া হয়। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ কেসি ওয়েয়ারের মতে 1. যুদ্ধ, 2. আর্থিক সংকট, 3. জনকল্যাণকর কাজকর্মের সম্প্রসারণ এবং 4. শিল্প ও পরিবহনের ক্ষেত্রে যান্ত্রিক বিপ্লব। মূলত এই 4টি কারণে কেন্দ্র প্রবণতা দেখা যায়। এছাড়াও আরো কয়েকটি কারণকে চিহ্নিত করা যেতে পারে। 1. যুদ্ধ ও যুদ্ধের আশঙ্কা। বর্তমান যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কায় সব দেশকে সবসময় প্রস্তুত থাকতে হয়। বিশ্বের প্রায় প্রতিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। বস্তুত যুদ্ধকালীন সময় এবং জরুরি অবস্থার সময় কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হয়। 2. অর্থনৈতিক সংকট। আধুনিক রাষ্ট্রের মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আর্থিক মন্দা প্রভৃতি অর্থনৈতিক সংকট মোকাবিলার দায়িত্ব কেন্দ্রের হাতে অর্পণ করায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি ঘটেছে। 3. জনকল্যাণমূলক কর্মসূচি। আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি রূপায়ণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয়, ফলে কেন্দ্রীয় সরকারের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। 4. শিল্প ও পরিবহনে উন্নতি ও অর্থনৈতিক পরিকল্পনা। বর্তমান যুগে শিল্প ও পরিবহনের ক্ষেত্রে অভাবিত প্রযুক্তিগত উন্নতির ফলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের মতো বিষয়গুলি আঞ্চলিক ক্ষেত্র ছাড়িয়ে জাতীয় ক্ষেত্রে বিস্তার লাভ করেছে। এর ফলে জাতীয় অর্থনীতির জন্য সুষ্ঠু পরিকল্পনা ও পৃষ্ঠা সংখ্যা 173
সুষ্ঠু পরিকল্পনা ও নিয়ন্ত্রণ দরকার হয়। এক্ষেত্রে একমাত্র কেন্দ্রীয় সরকারই দেশের জন্য উপযুক্ত শিল্পনীতি তৈরি করতে এবং সারা দেশের জন্য গৃহীত অর্থনীতি পরিকল্পনা প্রয়োজনীয় অর্থ ও প্রশাসনিক দক্ষতার যোগান দিতে পারে। এ কারণে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের কারণ হল পরিকল্পিত অর্থনীতি। 5. আন্তর্জাতিক পরিস্থিতি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি কেন্দ্র প্রবণতা বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সামরিক মহড়া, মহাকাশ প্রযুক্তির অগ্রগতি এবং সর্বোপরি বিশ্বায়নের অর্থনীতি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা নিয়েছে। প্রশ্ন সংখ্যা 14। কটি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে? ভারতীয় যুক্তরাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পদ্ধতিগত বিভাগ। দুটি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে, যথা 1. বিভক্তিকরণ, 2. একত্রীকরণ প্রক্রিয়া। কোন এককেন্দ্রিক রাষ্ট্র যখন কয়েকটি অঙ্গরাজ্যে বিভক্ত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করে তখন তাকে বিভক্তিকরণের প্রক্রিয়া বলে। অন্যদিকে যখন কয়েকটি সার্বভৌম রাষ্ট্র একত্রিত হয়ে নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গঠন করে তখন তাকে একত্রীকরণের সংহতি সাধনের প্রক্রিয়া বলে। ভারতীয় যুক্তরাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য। তত্ত্বগত দিক থেকে পর্যালোচনা করলে দেখা যায় যুক্তরাষ্ট্রীয় প্রশাসনের 4টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো 1. কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলিকে নিয়ে 2 ধরনের সরকারের উপস্থিতি। 2. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য। 3. সংবিধান কর্তৃক কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন। 4. একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের অবস্থান। যুক্তরাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানেও লক্ষ্য করা যায়। 1. 2 ধরনের সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়ার মতো ভারতেও বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলির জন্য পৃথক পৃথক সরকারের উপস্থিতি রয়েছে। একটি কেন্দ্রীয় সরকার এবং 28টি রাজ্য সরকার ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত। 2. সংবিধানের প্রাধান্য। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য ভারতেও দেখা যায়। ভারতীয় সংবিধান বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় না হলেও ভারতীয় সংবিধান আংশিকভাবে দুষ্পরিবর্তনীয়। কেন্দ্র ও রাজ্য 2 ধরনের সরকারকে সংবিধানের অধীনে থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হয়। 3. কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন। ভারতীয় সংবিধান কর্তৃক কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা বন্টন নীতির উপর ভিত্তি করে সংবিধানে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা এই 3টি তালিকা লিপিবদ্ধ করা হয়েছে। 4. যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে ভারতেও একটি যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে সুপ্রিম কোর্ট এই ভূমিকা পালন করে থাকে। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা পায়। উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্টতই বোঝা যায় যে কাঠামো বা গঠনগত বৈশিষ্ট্যের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অপরিহার্য বৈশিষ্ট্যগুলি ভারতের সংবিধানে বিদ্যমান। দুর্গাদাস বসুর মতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সবকটি মৌলিক বৈশিষ্ট্যই ভারতে উপস্থিত। ডক্টর আম্বেদকরও বলেছেন ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধরনের। প্রশ্ন সংখ্যা 15। ভারতীয় যুক্তরাষ্ট্র আইনগত ও প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্য পর্যালোচনা করো। আইনগত ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্য। ভারতীয় যুক্তরাষ্ট্রে আইনগত ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্যের বিভিন্ন দিকের মধ্যে যেগুলি বিশেষ উল্লেখযোগ্য সেগুলি হল: 1. ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য। ভারতীয় সংবিধানে কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের ব্যাপারে স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে অনেকে মনে করেন। কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। ক্ষমতা বন্টনের 3টি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি এখানে কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলির ক্ষেত্রে বলা হয়েছে রাজ্যের কোনো আইন কেন্দ্রীয় আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে রাজ্য আইনের অসঙ্গতিপূর্ণ অংশ বাতিল করে বিবেচিত হবে। সংবিধানের এই সংস্থান কেন্দ্রীয় আইনের প্রাধান্যকে বজায় রেখেছে। আবার ক্ষমতা বন্টনের 3টি তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় কেন্দ্রের হাতে ব্যাপক বিষয়ে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যেখানে রাজ্য তালিকা ও যুগ্ম তালিকায় যথাক্রমে 61টি বিষয় এবং 52টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় তালিকার 99টি বিশেষ গুরুত্বপূর্ণ সর্বভারতীয় বিষয় স্থান পেয়েছে। এই ব্যবস্থা সুস্পষ্টভাবে কেন্দ্রীয় প্রাধান্যের ইঙ্গিত দেয়। 2. রাজ্য তালিকাভুক্ত বিষয়েও কেন্দ্রের আইন প্রণয়নের ক্ষমতা। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ব্যাপারে রাজ্যগুলির ক্ষমতা স্বীকৃত হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে সংসদের রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। 3. সাংবিধানিক অচলাবস্থা রাজ্যের আইনসভার ক্ষমতা হস্তান্তর। রাষ্ট্রপতি কোন রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা ঘোষণা করে সেই রাজ্যে আইনসভার ক্ষমতা
সংসদের হাতে দিতে পারেন। 356 নম্বর ধারা। পৃষ্ঠের সংখ্যা 174। 4, রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের হস্তক্ষেপ। অনেক সময় রাজ্যপালের মাধ্যমে রাজ্য আইনসভার আইন প্রণয়ন ক্ষমতায় কেন্দ্র হস্তক্ষেপ করে থাকে। রাজ্যপাল মনে করলে রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য আটকে রাখতে পারেন। সংশ্লিষ্ট বিলটির বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি বা অসম্মতি জানাতে পারেন 200 নম্বর এবং 201 নম্বর ধারা। এছাড়া কেন্দ্রের নির্দেশে কোন রাজ্যের রাজ্যপাল বিলে স্বাক্ষর দিতে অসম্মতি জানিয়ে বা পুনর্বিবেচনার জন্য সেটিকে আইনসভার কাছে ফেরত পাঠিয়ে রাজ্য আইনসভার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্য। ভারতীয় যুক্তরাষ্ট্রের কিছু বিশেষ বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্য পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1, 256 নম্বর ধারা। সংবিধানে 256 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে প্রশাসনিক কর্তৃপক্ষকে কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে প্রশাসন পরিচালনা করতে হয়। প্রয়োজন হলে কেন্দ্র প্রশাসন পরিচালনা সংক্রান্ত বিষয়ে রাজ্যকে নির্দেশ দিতে পারে। রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলতে বাধ্য। 2, 257 নম্বর ধারা। সংবিধানের 257 নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যগুলিকে এমনভাবে শাসন ক্ষমতা প্রয়োগ করতে হবে যাতে কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা ব্যাহত হয়ে না পড়ে। এক্ষেত্রে প্রয়োজন হলে কেন্দ্র রাজ্যগুলিতে নির্দেশ দিতে পারে। 3, 257 2 ও 3 নম্বর ধারা। জাতীয় স্বার্থ রক্ষার জন্য বা সামরিক কারণে কেন্দ্র রাজ্যগুলিকে যোগাযোগ ব্যবস্থা ও রাজ্যের অন্তর্গত রেলপথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দিতে পারে বলে সংবিধানে 257 2 ও 3 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 4, 258 1 নম্বর ধারা। সংবিধানে 258 1 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের সম্মতিক্রমে রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে বা শর্তহীনভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা রাজ্যের সরকারি কর্মচারীদের উপর বিশেষ কয়েকটি কাজের দায়িত্ব দিতে পারেন। 5, 262 নম্বর ধারা। আন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকাগুলিকে নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করে তা নিষ্পত্তি করতে পারবে। 262 নম্বর ধারা। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা অন্যান্য আদালতের ক্ষমতাকে সীমিত রাখার অধিকার সংসদের থাকবে। 6, 263 নম্বর ধারা। সংবিধানে 263 নম্বর ধারায় বলা হয়েছে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে আন্তঃরাজ্য পরিষদ নিযুক্ত করতে পারেন। 7, 312 নম্বর ধারা। সংবিধানে 312 নম্বর ধারা অনুসারে সমগ্র দেশের জন্য পদস্থ প্রশাসনিক কর্মচারী IAS এবং পদস্থ পুলিশ কর্মচারী IPS নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। যে রাজ্যে এই কেন্দ্রীয় কর্মীরা কাজ করেন সেই রাজ্য সরকার তাদের বেতন ও ভাতা দিয়ে থাকেন, কিন্তু চাকুরির শর্ত নির্ধারণের বা সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাজ্যগুলোকে দেওয়া হয়। 8, রাজ্যপালদের কেন্দ্রের প্রতি আনুগত্য। রাজ্যগুলি প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বস্তুতপক্ষে রাষ্ট্রপতি পরামর্শদাতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যপালের নিয়োগ ও অপসারণের ব্যাপারে ক্ষমতা প্রয়োগ করে। এজন্য রাজ্যপালরা কেন্দ্রের প্রতি অনুগত থাকেন। 9, 356 নম্বর ধারা। সংবিধানে 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে মেনে না চললে রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করে সেই রাজ্যের শাসনভার সরাসরি নিজের হাতে নিতে পারেন অথবা রাজ্যপাল বা অন্য কোনো শাসন কর্তৃপক্ষের হাতে প্রদান করতে পারেন। এছাড়া রাষ্ট্রপতি সারা দেশে বা দেশের কোনো অংশে জরুরি অবস্থা জারি করলে রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। 352 নম্বর ধারা। প্রশ্ন সংখ্যা 16। যুক্তরাষ্ট্র ও রাষ্ট্র সমবায় দুটি পার্থক্য লেখো। ভারতীয় যুক্তরাষ্ট্রের আর্থিক বিষয়ে কেন্দ্র প্রাধান্য ব্যাখ্যা করো। যুক্তরাষ্ট্র ও রাষ্ট্র সমবায় দুটি পার্থক্য। পার্থক্যের বিষয়। যুক্তরাষ্ট্র রাষ্ট্র সমবায়। 1, সার্বভৌমত্বের প্রকৃতি। যুক্তরাষ্ট্র কয়েকটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত এক অখণ্ড সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্র সমবায় হল কয়েকটি সার্বভৌম রাষ্ট্রের সমাবেশ। 2, সাংগঠনিক ভিত্তি। যুক্তরাষ্ট্র আইনানুসারে সংগঠিত একটি আইনগত সংস্থা। রাষ্ট্র সমবায়ের ভিত্তি হল অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির মধ্যে সম্পাদিত চুক্তি। ভারতীয় যুক্তরাষ্ট্রে আর্থিক বিষয়ে কেন্দ্র প্রাধান্য। ভারতীয় যুক্তরাষ্ট্রে আর্থিক বিষয়ে কেন্দ্র প্রাধান্য দেখা যায়। আর্থিক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতা উল্লেখযোগ্য দিকগুলি হল: 1, রাজ্য ও কেন্দ্র তালিকা বহির্ভূত বিষয় সংক্রান্ত ক্ষমতা। রাজস্ব আদায়ের ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন দুটি পৃথক তালিকা করা হলো। দুটি তালিকার বাইরে বাকি সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। 2, অর্থ কমিশন নিয়োগের ক্ষমতা। প্রতি 5 বছর অন্তর কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন। কমিশনের দুটি প্রাধান্য। আবার পড়ছি।
কমিশন দুটি প্রধান দায়িত্ব পালন করে। এক, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টনযোগ্য রাজস্ব থেকে উভয় সরকারের প্রাপ্য অংশ নির্ধারণ করা, এবং দুই, রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় অনুদানের পৃষ্ঠা সংখ্যা 175 রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় অনুদানের পরিমাণ নির্ধারণ করা। এক্ষেত্রে কেন্দ্র পরোক্ষভাবে রাজ্যগুলিকে নিয়ন্ত্রণের সুযোগ পায়। 3, আর্থিক জরুরি অবস্থায় রাজ্যগুলির আর্থিক নীতি নির্ধারণ। সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্রীয় সরকারের ইচ্ছাক্রমে রাজ্য সরকারগুলিকে আর্থিক নীতি অনুসরণের নির্দেশ দিতে পারেন। 4, রাজ্যগুলি হিসাব নিকাশ পরীক্ষার ক্ষমতা। রাজ্য সরকারগুলি আয় ব্যয় ও লেনদেন পরীক্ষার জন্য রাষ্ট্রপতি অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং কন্ট্রোলার ও অডিটর জেনারেল নিয়োগ করেন। অঙ্গরাজ্যগুলি তাদের প্রাপ্ত অর্থ কিভাবে খরচ করলো তার হিসাব পরীক্ষার ক্ষমতা সংসদ অডিটর ও কন্ট্রোলার জেনারেলকে দিতে পারে। তাছাড়া রাষ্ট্রপতির সম্মতিক্রমে অডিটর জেনারেল রাজ্যগুলিকে হিসাব নিকাশ রক্ষার নির্দেশ দিতে পারেন। 5, যোজনা কমিশন গঠনের ক্ষমতা। কেন্দ্র কর্তৃক যোজনা কমিশন গঠন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আর্থিক ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্যের ইঙ্গিত দেয়। আর্থসামাজিক উন্নয়ন খাতে একটি আর্থিক বছরে কোন রাজ্য কত অর্থ পাবে তা এই কমিশন নির্ধারণ করে। 6, রাজ্যগুলিকে আর্থিক সহযোগিতার ক্ষমতা। সংবিধানে 282 এবং 293 নং ধারা অনুসারে খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কেন্দ্র নিজের বিবেচনা মতো সংশ্লিষ্ট রাজ্যগুলিকে আর্থিক সাহায্য দিতে পারে। 7, ঋণ প্রদানের ক্ষমতা। রাজ্যগুলিকে প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়ার ক্ষমতাও কেন্দ্রের রয়েছে। প্রশ্ন সংখ্যা 17, কেন সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র না বলে রাজ্যসমূহে ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র রাজ্য সম্পর্কে গতি প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। রাজ্যসমূহে ইউনিয়ন হিসেবে ভারত। সংবিধানে 1 নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহে ইউনিয়ন বলা হয়েছে কারণ 1, বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে চুক্তির মাধ্যমে ভারতীয় যুক্তরাষ্ট্র তৈরি হয়নি, এবং 2, অঙ্গরাজ্যগুলি ভারতের ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই। এটা বোঝাবার জন্য সংবিধানে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র রাজ্য সম্পর্কে গতি প্রকৃতি। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি স্বরূপ কেন্দ্র রাজ্য সম্পর্কে বিষয়টি এক জায়গায় থেমে থাকেনি। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাল রেখে রূপবদল ঘটেছে। স্বাধীনতার পরে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গৃহীত হওয়ার পর 2 দশক ব্যাপী কেন্দ্র অঙ্গরাজ্যগুলিতে কংগ্রেস দলের প্রাধান্য বজায় থাকায় এক আধিপত্যকারী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পতন ঘটে। অধ্যাপক KV রাও একে সেন্ট্রালাইজড ফেডারেলিজম আখ্যা দেন। 1967 সালে লোকসভা চতুর্থ সাধারণ নির্বাচনের পর কেন্দ্রে কংগ্রেস দলের আসন সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি কিছু কিছু রাজ্যে অকংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হলে পরিস্থিতি পরিবর্তিত হয়। 1969 সালে কেরল ও পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট সরকার এবং তামিলনাড়ুর DMK সরকারের নেতৃত্বে রাজ্যের অধিকতর ক্ষমতার দাবিতে কেন্দ্র রাজ্য সম্পর্কে পুনর্বিন্যাসের বিষয়টি উত্থাপন করা হয়। পরে 1977 সালের মার্চে কেন্দ্রের সর্বপ্রথম অকংগ্রেসের জনতা সরকার ক্ষমতাসীন হলে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গতি প্রকৃতির পরিবর্তন ঘটে। এর ফলে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। 1977 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ও বিভিন্ন রাজ্যের অকংগ্রেসের সরকারগুলি রাজ্যের হাতে অধিক ক্ষমতা ও অঙ্গরাজ্যের স্বাতন্ত্র্যের দাবিতে আরো সোচ্চার হয়। 1983 সালে কেন্দ্র রাজ্যের সম্পর্ক পুনর্বিন্যাসের বিষয়টি পর্যালোচনা করে দেখার জন্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সরকারিয়ার নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করে। 1987 সালে সরকারিয়া কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। সরকারিয়া কমিশনের সুপারিশ ভারতের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিকে শক্তিশালী করে। প্রসঙ্গত বলা যায়, সরকারিয়া কমিশনের সুপারিশগুলি মেনে নিয়ে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র গঠনের প্রক্রিয়া আজও সম্পূর্ণ হয়নি। তবে ইতিমধ্যে কেন্দ্র প্রভুত্বকারী দলব্যবস্থা অবসান ঘটায় এবং জোট সরকার গঠনের যুগ শুরু হওয়ার ফলে আঞ্চলিক দলগুলি সর্বভারতীয় রাজনীতিতে উঠে এসেছে। এর ফলশ্রুতিস্বরূপ ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কেন্দ্র রাজ্য সম্পর্কে পুনর্বিন্যাসের বিষয়টি প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত অবস্থায় কেন্দ্র রাজ্য সম্পর্কে বিষয়টিকে খতিয়ে দেখতে সরকারিয়া কমিশনের ধাঁচে নতুন একটি কমিশন গঠনের কথা 2005 সালে ইউপিএ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু তা এখনো বাস্তবায়িত করা হয়নি। তবে একথা বলা যায় যে কেন্দ্র রাজ্য সম্পর্কে সাম্প্রতিক গতি প্রকৃতি এক নতুন খাতে প্রবাহিত হয়েছে।